তো দেখো, হ্যাঁ 215 পেজ 42, হ্যাঁ যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। তো আসো, দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে কি হবে? দেখো, স্পর্শ দুই রকমের হইতে পারে, একটা বহিঃস্পর্শ হইতে পারে আর একটা অন্তঃস্পর্শ হইতে পারে। ওকে, দুইটারই ছবি আইকা নেই আমরা। একটা বহিঃস্পর্শ হইতে পারে, এটার কেন্দ্র এ আর এটা বি। কি বিন্দুতে স্পর্শ করেছে এটার নাম দিলাম পি। এটাকে বলে বহিঃস্পর্শ, বাইরের দিকে স্পর্শ করছে দুইটা বৃত্ত। হ্যাঁ, আরেকটা হইতে পারে, এটাও আইখানেও ছবি, আরেকটা হচ্ছে অন্তঃস্পর্শ, এটা হচ্ছে বড় বৃত্ত, এটা ভিতরের দিকে স্পর্শ করে। হ্যাঁ, ছবি দুইটা আইখানেই পরে আমরা একটা ছবিকে টার্গেট করে ইসে করবো। হ্যাঁ, এটা বড় বৃত্তের কেন্দ্র একটু মাঝখানের দিকে থাকবে, এ, আর এটা ছোট বৃত্তের কেন্দ্র বি। হ্যাঁ, এটা বহিঃস্পর্শ আর একটা অন্তঃস্পর্শ। প্রশ্নে বলে না কি স্পর্শ? বহিঃস্পর্শ মানে বাইরের দিকে স্পর্শ, আর একটা অন্তঃস্পর্শ একটার ভিতরে আরেকটা। দেখো, দুইটা বৃত্ত পি বিন্দুতে স্পর্শ করছে। আসো, তাহলে প্রথমে আসলে কি প্রদত্ততে কি কি লিখবো, হ্যাঁ আর কি প্রমাণ করতে বলছে আসো আস্তে আস্তে বুঝি। হ্যাঁ, ইনি কি বলছে বলে দেখি। দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে না, তাহলে দেখো তিনটা পয়েন্ট হইল। ছবিটাই কেন, তিনটা পয়েন্ট কি কি বলো দেখি। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দু কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। এই যে পি বিন্দুটা আছে না, পি বিন্দুটা মন দিয়ে শোনো, ভাষাটা কি বলছে। এটা হচ্ছে স্পর্শবিন্দু কেন্দ্র দুইটার সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। মানে কেন্দ্র দুইটা যদি যুক্ত করি, কেন্দ্র দুইটা খেয়াল করো, এদিকে আছে, মনে করো এদিকে আছে, দেখো এই ছবিটাকে এদিকে যদি একই সিম্পলি, এটা এ কেন্দ্র, আরেকটা হচ্ছে বি কেন্দ্র, আরেকটা বিন্দু কি পি, স্পর্শ বিন্দু, তাই না? তিনটা পয়েন্ট এই ছবিতে যদি টার্গেট করো, একটা কেন্দ্র এ, আরেকটা কেন্দ্র বি, আর মাঝখানে আছে স্পর্শ বিন্দু। এবার প্রশ্ন হচ্ছে কি, আমি যদি দুইটা কেন্দ্র যুক্ত করি একটা সরলরেখা হবে না? কেন্দ্র দুইটা যদি যুক্ত করি তাহলে একটা সরলরেখা পাওয়া যাবে। এবার প্রশ্ন হচ্ছে, এই সরলরেখাটা কি পি বিন্দু দিয়ে যাবে? প্রশ্ন হলে যাইলে যাইতেও পারে, নাও যাইতে পারে। দুইটা কেন্দ্র যদি যুক্ত করি, দুইটা কেন্দ্র এ আর বি, তাহলে এই সরলরেখাটা কি পি বিন্দু দিয়ে যাবে? প্রশ্নে প্রমাণ করতে বলছে যদি কেন্দ্র দুইটা যুক্ত করো, স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। মানে প্রমাণ করতে বলছে প্রশ্নে, এটা এ আর বি আর মাঝখানে পি। প্রমাণ করতে বলছে এ আর বি যদি যুক্ত করে না, তাহলে একটা যে সরলরেখা তৈরি হবে ভাই, এই সরলরেখাটা পি বিন্দু দিয়ে যাবে। এটার ক্ষেত্রেও সেম, যদি অন্তঃস্পর্শ হয়, কেন্দ্র দুইটা যুক্ত করে যদি বাড়ায় দেয়, তাহলে এই সরলরেখাটার উপর পি বিন্দুটা অবস্থিত হবে। প্রশ্ন হচ্ছে, এখন আমাদের কাছে দুইটা অপশন আছে, আপাতত আমরা শিওর না, আমাদের কাছে দুইটা অপশন। কেন্দ্র দুইটা যদি যুক্ত করি, যে সরলরেখা হবে, এই সরলরেখার উপর পি বিন্দু থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। দুইটা অপশন এখন আমাদের কাছে, হয় থাকবে নয় থাকবে না। প্রশ্নে প্রমাণ করতে বলছে থাকবে, এটা প্রমাণ করে দেখো। তো নিশ্চয়ই আমরা এইভাবে যুক্ত করে প্রমাণ করব না, আমরা লজিক দিয়ে প্রমাণ করব থাকবে কিনা। আসো, হ্যাঁ তাহলে আপাতত কিন্তু আমরা শিওর না, আপাতত আমাদের কাছে দুইটা অপশন। কেন্দ্র দুইটা যদি যুক্ত করি, যে সরলরেখা পাবো, সেই সরলরেখার উপর পি বিন্দু থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। আসো, তাহলে ফার্স্টে প্রদত্ত দিয়ে লিখি। হ্যাঁ, এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি, এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি, হ্যাঁ পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। হ্যাঁ, পরস্পরকে দেখো পি বিন্দুতে স্পর্শ করেছে, এটা দেওয়া আছে। হ্যাঁ, তেমন আর কিছু নেই। আসো, প্রমাণ করতে বলছে, প্রামাণ্য। কি প্রমাণ করতে বলছে বলো দেখি।
এটা দেখো এইভাবে সহজভাবে বলতে পারি, হ্যাঁ, এ আর বি যুক্ত করলে যে সরলরেখাটা হবে, কি প্রমাণ করতে বলছে, এ আর বি যে যুক্ত করলে যে সরলরেখাটা হবে, এই সরলরেখার উপর পি বিন্দুটা থাকবে। স্পর্শ বিন্দুটা কোথায় থাকবে, কেন্দ্র দুইটা যুক্ত করো যে সংযোজক সরলরেখা, সেই সরলরেখার উপর পি বিন্দু থাকবে। মানে সিম্পল কথা, এই জায়গাটাকে যদি আমরা একবারে সহজভাবে বলি, হ্যাঁ, এখানে কি দাঁড়াচ্ছে বলো দেখি, এ পি বি তিনটা বিন্দু একই সরলরেখায় থাকবে। এ পি বি তিনটা বিন্দু কি, দুইটা কেন্দ্র, আর স্পর্শ বিন্দু তিনটা একই সরলরেখায় থাকবে। বুঝো না, আমি যদি তোমাকে যে কোনো তিনটা বিন্দু দিয়ে দিই, তিনটা বিন্দু একই সরলরেখায় থাকতেও পারে, নাও থাকতে পারে। এই তিনটা বিন্দু কি একই সরলরেখা দিয়ে যুক্ত করতে পারবে, পারবে না। কিন্তু আবার তিনটা বিন্দু একই সরলরেখায় থাকতেও পারে। দুইয়ের বেশি বিন্দু যদি একই সরলরেখায় থাকে না, এটারে কি বলা হয়, জ্যামিতির ভাষায় বলা হয় সমরেখ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ বিন্দু, বি বিন্দু আর পি বিন্দু তিনটা বিন্দু সমরেখ হবে, মানে একই সরলরেখায় থাকবে। বুঝছো, আমাকে কি প্রমাণ করতে হবে, এ পি বি বিন্দু তিনটা একই সরলরেখায় থাকবে। এটা আমরা এত বড় করে না লিখে আমরা সহজভাবে লিখতে পারি ছোট করে, বিন্দু তিনটা সমরেখ হবে। সিম্পল কথা, সমরেখ মানে একই সরলরেখায় থাকবে। আমি এখনো শিওর না একই সরলরেখায় থাকবে কিনা, এখন আমার কাছে দুইটা অপশন, এখন আমি ডাউটে আছি, থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি চেক করব যে থাকে কিনা। হ্যাঁ, আসো তো দেখো অঙ্কন। তাহলে এক কাজ করো ভাই, বুঝছো, আমরা যেহেতু জানি না এ আর বি যুক্ত করলে পি এটার উপর থাকবে কিনা, তাই ফার্স্টেই তোমরা রিস্ক নিতে যাও না। তাহলে ফার্স্টে তোমরা এক কাজ করো, হ্যাঁ, আমরা কি করি, রিস্কটা সরাই দিয়ে আমরা কি করি, এ আর পি যুক্ত করব। এ আর পি যুক্ত করলাম, আর এদিকে বি আর পি যুক্ত করলাম। এখানেও এ আর পি যুক্ত করলাম, আর বি আর পি যুক্ত করলাম। দেখো ছবি দুইটা আঁকছি, দুইটাকে টার্গেট করবো না, যে কোনো একটা ছবিকে টার্গেট করে আমরা বুঝবো। একই তুমি এইটা দিয়েও সেম ভাবে বুঝতে পারো। এ আর পি, এদিকে বি আর পি, এখানে এ আর পি আর বি আর পি যুক্ত করলাম। লেখো এ কমা পি, এ বি যুক্ত করি নাই কিন্তু, এ এর সাথে পি, বি এর সাথে পি, এ পি ও বিপি যুক্ত করা হলো। হ্যাঁ, আসো, হ্যাঁ, এবার আমরা প্রমাণে যাব। হ্যাঁ, তাহলে আমরা অঙ্কনের মধ্যে আমরা কিন্তু কোনো ঝুঁকি নেই নাই। আমরা কি করলাম বলো দেখি, এ আর বি যুক্ত করি নাই, আমরা কি করলাম, সেফ গেম খেললাম, আমরা এ পি আর বিপি যুক্ত করে দিলাম। এ আর বি যুক্ত করলে কি হবে, পি থাকবে কিনা আমরা জানি না। এ আর বি যুক্ত করি নাই কিন্তু একবারে, আমরা কার সাথে কি যুক্ত করলাম, এপি আর বিপি। মনে করো তিনটা বিন্দু যদি একই সরলরেখায় নাও থাকে, মনে করো সাপোজ তিনটা বিন্দু এরকম একই সরলরেখায় না, ঠিক আছে, না তো না, আমি এপি আর বিপি তো যুক্তই করতে পারি। ওকে, আমি এখনো শিওর না এ বি যুক্ত করলে পি, মানে এ আর বি যুক্ত করলে সেই সরলরেখার উপর পি থাকবে কিনা, আমি রিস্ক নেই নাই, এ আর বি যুক্ত করিনি, আমি ছোট ছোট টুকরা করে যুক্ত করলাম এপি আর বিপি। আসো, হ্যাঁ, এবার দেখো প্রমাণে কি দাঁড়ায়। হ্যাঁ, লেখো, যেহেতু এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি, যেখানে দেখো এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি, যেহেতু এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, কমা, সুতরাং পি বিন্দুতে একটি সুতরাং পি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক থাকবে। পি বিন্দুতে একটি সাধারণ স্পর্শক থাকবে। বুঝছো, যেহেতু দুইটা বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করছে, তো পি বিন্দুটা এই বৃত্ত আছে, এই বৃত্ত আছে, এখানেও যদি দেখো পি বিন্দুটা ছোট বৃত্ত আছে, বড় বৃত্ত আছে। এবার তুমি যদি পি বিন্দুতে একটা স্পর্শক টাইনা দাও একটা স্পর্শক,
তাহলে আমি যদি বলি পি বিন্দুতে একটা স্পর্শক টানলাম ভাই, এটা কোন বৃত্তের স্পর্শক? তোমরা বলবে এটা বাদিকের বৃত্তের স্পর্শক, ডান দিকের বৃত্তের স্পর্শক, দুইটা বৃত্তের স্পর্শক হয়ে যায়, কমন স্পর্শক। এগুলাকে আমরা কি স্পর্শক বলি? সাধারণ স্পর্শক। হ্যাঁ, এটার নাম দিয়ে দিলাম এসটি। সেম ভাবে এখানেও করে দাও। তাহলে পি বিন্দুতে একটা স্পর্শক টানলাম, আমরা স্পর্শকটার নাম কি দিয়ে দিলাম তাহলে ভাই? এসটি। ওকে, দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে তোমরা বলবে সেই বিন্দুতে একটা সাধারণ স্পর্শক টান থাকবে। সাধারণ স্পর্শক মানে এই বৃত্তটা, এই স্পর্শকটা দুইটা বৃত্তের, বাদিকের বৃত্তেরও ডান দিকের বৃত্তেরও, বা এখানে বলতে পারো বড় বৃত্তেরও ছোট বৃত্তেরও, এটা সাধারণ স্পর্শক। একটা স্পর্শক যখন দুইটা বৃত্তেরই হয় তখন এগুলাকে সাধারণ স্পর্শক বলে। হ্যাঁ, এগুলার ভাগ আছে, পরে আমরা জানবো সরল সাধারণ, তির্যক সাধারণ। হ্যাঁ, আসো ধরি এসটি হলো সাধারণ স্পর্শক, ধরি এসটি হলো, নাম দিয়ে দিলাম এসটি। হ্যাঁ, এসটি হলো সাধারণ স্পর্শক যা দুটি বৃত্তকেই, ধরি এসটি হলো সাধারণ স্পর্শক যা দুটি বৃত্তকেই পি বিন্দুতে স্পর্শ করেছে। হ্যাঁ, এসটি হলো সাধারণ স্পর্শক যা দুটি বৃত্তকেই পি বিন্দুতে স্পর্শ করেছে। হ্যাঁ, আসো দেখো, তুমি পরে ওইটার সাথে রিলেট করতে পারো। আমরা দুইটারই আপাতত ফোকাস করবো না, আপাতত এই ছবিটাতে ফোকাস করো। সেম দুইটা ছবি একই, একটা বই আর একটা অন্তঃস্পর্শ। হ্যাঁ, তাহলে খেয়াল করো আমরা কি করলাম দেখো তো, আমরা লিখলাম যে দুইটা বৃত্ত যেহেতু পরস্পরকে স্পর্শ করছে, তাহলে পি বিন্দুতে একটা সাধারণ স্পর্শক থাকবে, সেই সাধারণ স্পর্শকটার নাম কি দিয়ে দিলাম বলো দেখি? এসটি। এবার আমরা স্পর্শকের প্রথম যে উপপাদ্যটা করছি না, সেই উপপাদ্যের কনসেপ্টটা লাগবে এখানে। আসো একটা একটা বৃত্ত করে টার্গেট করো, লেখো। হ্যাঁ, বাদিকের বৃত্তে যদি টার্গেট করো, বলো দেখি নামটা বলো। হ্যাঁ, এপিটাকে কি বলা হয়? এপিটা কি বৃত্তের? ভালো করে বলো, খালি ব্যাসার্ধ বললে হবে না। কি ব্যাসার্ধ? স্পর্শ বিন্দুতে গেছে না ব্যাসার্ধটা, এটার স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আর এসটি কি? লম্ব। তো এইটা, সরি লম্ব বলি কেন, এসটি হচ্ছে স্পর্শক, এসটি হচ্ছে স্পর্শক, আর এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, দুইটা পরস্পর কি হয়? লম্ব হয়। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব হয়। সেম ভাবে ডান দিকের বৃত্তে তোমরা কি বলবে? বিপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর এসটি হচ্ছে স্পর্শক। তাহলে তোমরা বলবে স্যার এখানেও তো বিপিটা এসটি এর উপর লম্ব হবে। দেখো, যেহেতু এ কেন্দ্রীয় বৃত্তে, যেহেতু এ কেন্দ্রীয় বৃত্তে এপি স্পর্শক এবং এসটি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এই ভুল বললাম, সরি সরি, এসটি স্পর্শক আর এটা কি হবে? এপি। হ্যাঁ, এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তুমি ওইটা ওই ছবিটাও রিলেট করতে পারবে। হ্যাঁ, আমি আপাতত একটা ছবি দিয়ে এক্সপ্লেন করছি। এসটি স্পর্শক এবং এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে বলো ভাই। হ্যাঁ, আমরা কি জানি? তাহলে ব্যাসার্ধ আর স্পর্শক লম্ব হবে, সুতরাং এপিটা তাহলে কার উপর লম্ব হবে বলো দেখি? তোমরা বলবে স্যার এসটি এর উপর লম্ব হবে। সিম্পল। এপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর এসটি হচ্ছে স্পর্শক, তাহলে দুইটা পরস্পর লম্ব হয়। লেখো আবার, আবার ওই ডান দিকের ছবিটায় টার্গেট করো তো ভাই। বিকেন্দ্রীয় বৃত্তে এখানেও কে স্পর্শক? কে? এসটি স্পর্শক এবং এসটি হচ্ছে স্পর্শক, আর তোমরা বলবে স্যার বিপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। হ্যাঁ, বিপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। হ্যাঁ, মন দিয়ে শুনি। হ্যাঁ,
তাহলে সুতরাং তাহলে তোমরা কি বলতে পারবে? তাহলে সুতরাং বলবে স্যার তাহলে বিপিটা কার উপরে লম্ব হয়ে যাবে? তোমরা বলবে স্যার বিপিটা কার উপরে লম্ব হবে? এসটি। ওকে, আসো তাহলে বলো এপিটা কার উপর লম্ব বলো দেখি? এসটি। আর বিপিটাও কার উপর লম্ব বলো দেখি? এসটির উপর। তো মন দিয়ে শুনো, এত দূর। এবার ভালো করে দেখো, এখানে একটা সুন্দর কনসেপ্ট আছে, মন দিয়ে শুনো, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, মনে করো একটা সরলরেখা, হ্যাঁ একটা সরলরেখা, এই সরলরেখার যে কোনো একটা বিন্দু নেও, এই বিন্দু মনে করো সাপোজ এই বিন্দুটার আমি নাম দিয়ে দিলাম এ। এটা মনে করো এদিকে একটা লম্ব, এটা হচ্ছে মনে করো এ এক্স। এ এক্সটা এ বিন্দুতে লম্ব, এটা লম্ব। আবার এদিকে আরেকটা ইসে আছে এ ওয়াই। এ এক্সটা যেমন লম্ব, এ ওয়াইটাও হচ্ছে এ বিন্দুতে লম্ব। তো মন দিয়ে শুনো, এটা বেসিক সেন্স দিয়ে বোঝা যায়। ভালো করে দেখো, যেহেতু এইটাও লম্ব এ বিন্দুতে, আবার এইটাও লম্ব কি বিন্দুতে বলো দেখি? এ বিন্দুতে। দুইটাই যদি সেম বিন্দুতে লম্ব হয় না, এইটা আর এইটা সেম বিন্দুতে যদি লম্ব হয়, তাহলে তোমরা এখান থেকে বলতে পারবে 100%, যেহেতু এইটাও এ বিন্দুতে লম্ব, আলাদা আলাদা বিন্দুতে না, আলাদা আলাদা বিন্দু হলে তো আলাদা ব্যাপার। যেহেতু দুইটাই এ বিন্দুতে লম্ব, এটাও এ বিন্দুতে লম্ব, এটাও এ বিন্দুতে লম্ব, যদি দুইটা সেম বিন্দুতে লম্ব হয় না, তাহলে তোমরা বলতে পারবে এই এ এক্স আর এ ওয়াই এই দুইটা 100% একই সরল লেখায় থাকবে। দুইটা 100% কি থাকবে বলে দেখি? একই সরলরেখায় থাকবে। স্যার কি করে বুঝলাম একই সরলরেখায় থাকবে? মন দিয়ে শোনো, বলে দেখি এটা লম্ব মানে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এটাও যেহেতু লম্ব, তার মানে এই কোণটাও কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে টোটাল কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে টোটালটা একটা সরল কোণ না, তার মানে এটা একটা সরলরেখা হবে। একই বিন্দুতে যদি দুইটা লম্ব থাকে, এইটাও লম্ব এইটাও লম্ব, এ এক্সটাও এ বিন্দুতে লম্ব, এটা এ ছিল এ, আর এ ওয়াইটাও এ বিন্দুতে লম্ব, বুঝো নাই? মনে করো দেখো, এখানে দুইটা অপশন হইতে পারে। আমি দুইটা টুকরা নিলাম, ভালো করে দেখো, মাঝখানে টেই নাম দিলাম। হ্যাঁ, আমার কাছে তো অপশন কয়টা ছিল ভাই? দুইটা। এটা এ আর এটার নাম দিলাম এক্স, আর এদিকে একটা সরলরেখা গেল এ ওয়াই। আরেকটা হচ্ছে এ এক্স, আরেকটা এক্স, আরেকটা হচ্ছে এ ওয়াই। হ্যাঁ, এটা এ এক্স, আরেকটা হচ্ছে কি এ ওয়াই। মন দিয়ে শুনো, বলো দেখি তোমাদের কি কারো মনে হচ্ছে এ এক্স আর এ ওয়াই একই সরলরেখায় অবস্থিত? এনে যে দুইটা টুকরা এ এক্স আর এ ওয়াই, কারো মনে হচ্ছে দুইটা একই সরলরেখায় অবস্থিত? একই সরলরেখায় অবস্থিত না। দেখো দুইটা আলাদা আলাদা সরলরেখা না, এটা এদিকে আরেকটা এদিকে। কিন্তু এখানে দেখো এ এক্স আর এ ওয়াই কি একই সরলরেখায় অবস্থিত। এখানেও দেখো, মন দিয়ে শুনো, আমাদের প্রবলেম কি বলো দেখি? এখানে যে দুইটা টুকরা আছে না, আলাদা ইসে দিয়ে ইসে করি, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে বিপি। এবার প্রশ্ন হলো এপি আর বিপি কি পজিশনে আছে? দেখো তোমার কাছে দুইটা অপশন আছে, এপি আর বিপি এরকম হইতে পারে, এরকম মানে একই সরলরেখায় নাই। আরেকটা হইতে পারে এপি আর বিপি একই সরলরেখায়, এইটার মতো, এইটা আর এইটা একই সরলরেখায়। আমার কাছে কিন্তু দুইটা অপশন আছে, এপি আর বিপি কি একই সরলরেখায় নাকি একই সরলরেখায় নাই আমি জানি না। কিন্তু মন দিয়ে শোনো, দুইটাই যদি একই বিন্দুতে লম্ব প্রমাণ করে দিতে পারো, লম্ব, মনে করো এ এক্সটাও এ বিন্দুতে লম্ব, এ ওয়াইটাও এ বিন্দুতে লম্ব, তাহলে তুমি শিওর হয়ে যাবে এ এক্স আর এ ওয়াই এরকম হবে না, এটা একই সরলরেখায় থাকবে। ওকে, তো দুইটা টুকরা একটা এ এক্স আর একটা ওয়াই, বা এখানে যদি নাম বলো এপি আর বিপি। এপি আর বিপি দুইটা একই সরলরেখায় থাকতেও পারে, নাও থাকতে পারে। আমাদের প্রথম থেকেই ডাউট ছিল, কিন্তু এখন আর ডাউটের জায়গা নেই। কেন বলো দেখি? এপিটাও বলো দেখি কোন বিন্দুতে লম্ব? পি বিন্দুতে লম্ব। আবার বিপিটাও কি বিন্দুতে লম্ব? পি বিন্দুতে লম্ব। যেহেতু দুইটাই পি বিন্দুতে লম্ব, তাহলে 100% এপি আর বিপি এরকম হবে না কখনো। ছবিটা এরকম, এপি আর বিপি কখনো এরকম হইতে পারে না। এরকম মনে করো এটা পি তো, আর এদিকে এপি আর বিপি 100% এমন হবে না। দুইটা একই সরলরেখাতেই থাকবে, একই সরলরেখাতেই। কি করে শিওর হইলাম? কারণ এপিটাও পি বিন্দুতে লম্ব, বিপিটাও পি বিন্দুতে লম্ব। দুইটাই যেহেতু একই বিন্দুতে লম্ব, তাহলে দুইটা 100% একই সরলরেখায় থাকবে। ওকে, আসলে এটাই এখন আমরা ভাষা দিয়ে লিখবো, এটা মুছে দিই।
লেখো যেহেতু এপি ও বিপি একই বিন্দু পিতে, যেহেতু এপি ও বিপি একই বিন্দু পিতে এসটি সরলরেখার উপর লম্ব, এসটি সরলরেখার উপর লম্ব, তাহলে কি বলতে পারি আমরা? সুতরাং এপি ও বিপি একই সরলরেখায় অবস্থিত। দুইটা আলাদা সরলরেখায় না, বুঝো নাই? মন দিয়ে শোনো, দুইটা টুকরা, এই যে দুইটা এপি আর বিপি, এটা একই সরলরেখায় থাকবে, একই, কারণ দুইটাই পি বিন্দুতে লম্ব, সুতরাং এপি ও বিপি একই সরলরেখায় অবস্থিত। তাহলে কি বলতে পারো? অর্থাৎ দুইটা যদি একই সরলরেখায় থাকে না, এপি আর বিপি যদি একই সরলরেখায় থাকে, তাহলে তোমরা কি বলতে পারবে বলো দেখি? এই দুইটা একই সরলরেখায় অবস্থিত, একই একটা সরলরেখাতে অবস্থিত, তাহলে তোমরা বলতে পারবে আচ্ছা এ পি বি তিনটা বিন্দু তাহলে কি হয়ে যাবে? সমরেখা। অর্থাৎ এ কমা পি কমা বি বিন্দু তিনটি সমরেখা। সমরেখা মানে একই সরলরেখায় থাকবে। হ্যাঁ, বুঝছো? দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, খুব সহজ, কিন্তু অনেকের বুঝতে অসুবিধা হয়। ভালো করে দেখো, এনে বলো দেখি কয়টা পয়েন্ট আছে? বলে দেখি তিনটা পয়েন্ট। একটা হচ্ছে দুইটা কেন্দ্র, আর মাঝখানেরটাকে কি বলে? স্পর্শবিন্দু। তিনটা কি একই সরলরেখায় থাকবে? এটা হচ্ছে প্রশ্ন। তিনটা কি একই সরলরেখায় থাকবে? প্রশ্ন হচ্ছে দুইটা অপশন, থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু আমরা লাস্টে দেখো শিওর হয়ে গেলাম যে একই সরলরেখায় থাকবে। কি করে শিওর হইলাম বলো দেখি? এপিটাও এসটি এর উপর লম্ব, আর বিপিটাও কার উপর লম্ব? এসটি এর উপর লম্ব। যেহেতু মন দিয়ে শোনো, দুইটাই একই বিন্দুতে এসটি এর উপর লম্ব, তাহলে যেহেতু দুইটাই একই বিন্দুতে, এটাও এসটি এর উপর লম্ব পি বিন্দুতে, এটাও এসটি এর উপর লম্ব, যেহেতু দুইটাই পি বিন্দুতে লম্ব, তাহলে তোমরা বলবে 100% এপি আর বিপি একই সরলরেখায় থাকবে। আমরা ফার্স্টে শিওর ছিলাম না কিন্তু এপি আর বিপি একই সরলরেখায় থাকে কিনা। আমাদের কাছে ফার্স্টে কয়টা অপশন ছিল? একই সরলরেখায় থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু পরে লাস্টে গিয়ে কি করে শিওর হয়ে গেলাম? কারণ দেখলাম এপিটাও লম্ব আর বিপিটাও লম্ব, তাই যেহেতু দুইটাই পি বিন্দুতে লম্ব, তাহলে 100% এরা আলাদা আলাদা সরলরেখায় হইতে পারে না। যদি আলাদা আলাদা সরলরেখায় থাকতো, যদি বাই চান্স থাকতো, তাহলে লম্ব হইতো না কোনোদিন। বুঝা গেল? যেহেতু দুইটাই একই বিন্দুতে লম্ব, তাহলে 100% দুইটা একই সরলরেখায় থাকবে। আর একই সরলরেখায় যদি থাকে, এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল। এটা এপি আর বিপি একই সরলরেখায়, তাহলে তোমরা বলবে আচ্ছা স্যার এ পি বি তার মানে তিনটা বিন্দু সমরেখা। বা এদিক থেকে যদি বলো এ পি বি তিনটা বিন্দু সমরেখা। ওকে, ঠিক আছে, তাহলে এটাই ছিল উপপাদ্য 42। হ্যাঁ।